শ্বশুরজি, দয়া করে ধীরে করুন। যদি শাশুড়িমা বেঁচে থাকতেন তিনি মারা যেতেন। আমি বারবার বলছিলাম, কিন্তু শ্বশুরজি আমার একটি কথাও শুনলেন না। যা কিছু তার মনে ছিল সেদিন শ্বশুরজি আমার সাথে সব করে ফেললেন। শেষ পর্যন্ত এটা কিভাবে হলো আমি আপনাদের সব বলবো। আমার নাম নয়না, আমার বয়স ২৪ বছর। আমি এবং আমার শ্বশুরজি চেন্নাইয়ের একটি বাড়িতে থাকি। ১ বছর আগেই আমার শাশুড়িমা অসুস্থতার কারণে মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে শ্বশুরজি খুবই বিষণ্ণ হয়ে পড়েছিলেন। তিনি দৈনন্দিন সব কাজ ছেড়ে দিয়েছিলেন এবং বেশিরভাগ সময় বাড়িতেই নিঃশব্দে বসে থাকতেন। আমার স্বামী কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন এবং তখন থেকে আমি বিধবা হয়ে শ্বশুরজির সাথে থাকছি। বাড়ির সব দায়িত্ব আমার উপর এসে পড়েছিল। আমি প্রতিদিন বাড়ির সব কাজ করে অফিসে যেতাম। আমার জীবনে এখন আর কেউ আপনজন ছিল না। স্বামী নেই, মা বাবাও নেই, এখন শাশুড়ি মাও নেই। বিয়ের আগে আমার একটি বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই ঘটনার পর ভালোবাসার মতো জিনিসের উপর থেকে আমার বিশ্বাসই উঠে গিয়েছিল। দেখলে মনে হতো আমার জীবনে শুধু অন্ধকারই ছেয়ে গেছে। শ্বশুরজির দুঃখ আমাকে খুবই পীড়া দিত। আমি চাইতাম তিনি আবার আগের মতো হাসিখুশি জীবনযাপন করুন। আগে তিনি তার বন্ধুদের সাথে দেখা করতেন, তাদের সাথে ঘুরতেন, কিন্তু শাশুড়ি মায়ের মৃত্যুর পর থেকে তিনি বাইরে যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। সবচেয়ে বেশি হলে কোনায় সবজি কিনতে যেতেন, বাকি সময় টিভি দেখতেন। ক্রাইম স্টোরি তার প্রিয় প্রোগ্রাম ছিল। যখন আমি অফিস থেকে ফিরতাম তাকে সেখানেই প্রোগ্রাম দেখতে পেতাম। আমার কখনোই সেই প্রোগ্রাম পছন্দ হয়নি, কারণ সেখানে প্রতিবারই কোনো মেয়ের সাথে কিছু খারাপ ঘটত। আমি সবসময় ভাবতাম, আমি কি তাকে আবার আগের মতো বানাতে পারব? কি কোনো উপায় আছে যার মাধ্যমে তার জীবনে আবার রং ফিরিয়ে আনতে পারি? এক রাতের কথা, প্রায় ২টায় আমি পানি পান করতে উঠলাম। শ্বশুরজি ওপরের ঘরে ঘুমাতেন, আমি নিচের ঘরে ছিলাম। এমন সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ পেলাম। বাড়িতে সম্পূর্ণ অন্ধকার ছিল। আমি চমকে গেলাম। যদি আমি সরাসরি ওপরে চলে যেতাম শ্বশুরজি হয়তো জেগে যেতেন বা ভয় পেতেন। তাই আমি ধীরে ধীরে কোনো শব্দ না করে ওপরের দিকে গেলাম। দরজা একটু খোলা ছিল। আমি হালকা করে ধাক্কা দিয়ে ভিতরে তাকালাম। ভিতরে যা দেখলাম তা দেখে আমি হতবাক হয়ে গেলাম। শ্বশুরজি মোবাইলের টর্চ জ্বালিয়ে রেখেছিলেন এবং তার প্যান্ট সম্পূর্ণ নিচে ছিল। তার এক হাতে লম্বা একটি গাজর ছিল এবং অন্য হাতে মোবাইল। তিনি মোবাইলে ভিডিও দেখতে দেখতে সেই গাজরটি সামনে পিছনে করছিলেন। সম্ভবত সেই সময় বিছানার পাশে রাখা পানির গ্লাসটি তার হাতে লেগে পড়ে গিয়েছিল, কিন্তু তিনি সেই শব্দও শুনতে পেলেন না। তিনি এতটাই মগ্ন ছিলেন যে দরজা খোলার শব্দও শুনলেন না। শ্বশুরজি ভিডিও দেখতে দেখতে গাজরটি জোরে জোরে নাড়াচ্ছিলেন। সত্যি বলতে আমাকে সেখান থেকে চুপচাপ চলে যাওয়া উচিত ছিল, কিন্তু তাকে এমন করতে দেখে আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তাই আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম এবং কোনো শব্দ না করে তাকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পর তিনি আরও জোরে নাড়ানো শুরু করলেন। তার মুখে বিভিন্ন রকমের ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর অল্প সময়ের মধ্যেই তিনি গভীর শ্বাস নিলেন এবং সেই গাজর থেকে সাদা রঙের পানি বেরোতে লাগল, যেন কোনো পাইপ থেকে ফোয়ারা বের হচ্ছে। পানি বের হওয়ার পর তিনি শান্ত হয়ে গেলেন, মোবাইল পাশে রেখে দিলেন এবং সেভাবেই শুয়ে পড়লেন। আমি ধীরে ধীরে সেখান থেকে সরে গেলাম এবং নিচে আমার ঘরে চলে এলাম। নিচে এসে যা দেখলাম এবং অনুভব করলাম তা বিশ্বাস করতে পারছিলাম না যে শ্বশুরজি এমন করতে পারেন। কিন্তু তারপর ভাবলাম যে এটা তো স্বাভাবিক, এতে বেশি কিছু ভাবার নেই। শ্বশুরজি একজন পুরুষ এবং যদি একজন পুরুষের শারীরিক ইচ্ছা পূরণ না হয় তাহলে এতে কি অন্যায় আছে? কোনো মেয়েকে শোষণ করার চেয়ে এটা তো ভালো নাকি? এমন ভেবে আমি এটাকে একদম ঠিক মনে করলাম। আমি আরও ভাবছিলাম যে ১.৫ বছর হয়ে গেছে, তিনি কিছুই করেননি, তাহলে তার ইচ্ছা তো থাকবেই, এতে খারাপ কি? এখন যদি তিনি কোনো নারীর শরীর পাচ্ছেন না তাহলে হাতেরই সাহায্য নিতে হবে নাকি? তিনি এতে আর কি করবেন? এই ভাবতে ভাবতে আমার মনে এই চিন্তা এলো যে এখন এর দ্বিতীয় উপায় কি? তখনই হঠাৎ আমার মনে পড়ল যে শ্বশুরজি তাদের গাজর নাড়ানোর সময় খুব খুশি দেখাচ্ছিলেন। আমি তাদের কখনো এত খুশি দেখিনি। তারপর আমার বিশ্বাস হলো এবং বুঝতে পারলাম যে শ্বশুরজি কি চান। এটাই সেই এক জিনিস যা তাদের আগের মতো আবার খুশি করতে পারে। আমি অনেকক্ষণ ধরে এই নিয়ে ভাবছিলাম যে আমি শ্বশুরজিকে কিভাবে খুশি রাখতে পারি। আমার কোনো উপায় মাথায় আসছিল না। যদি তাদের জীবনে অন্য কোনো মহিলা চলে আসে তাহলে তারা কত খুশি হবেন, এই ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে শ্বশুরজি স্নান করতে গেলে আমি নাস্তা বানাচ্ছিলাম। হঠাৎ আমার কালকের দৃশ্য মনে পড়ল এবং মনে চিন্তা এলো যে একবার দেখি শ্বশুরজি মোবাইলে কোন ভিডিও দেখেন।
সকালের সময় ছিল, শ্বশুরজি বাথরুমে ছিলেন এবং আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, কিন্তু আমার মন বারবার সেই রাতের দৃশ্যে চলে যাচ্ছিল। আমি এখন তাদের একাকিত্ব বুঝতে শুরু করেছি। একজন মহিলা যখন একা হয় তখন সবাই তার দুঃখ বোঝে, কিন্তু একজন পুরুষ যখন একা হয় তখন তাকে শুধু শক্ত থাকতে হয়। ভেতর থেকে কতটা ভেঙে পড়েছে তা কেউ জিজ্ঞাসা করে না। আমি আস্তে করে শ্বশুরজির মোবাইল তুলে নিলাম। মোবাইল লক করা ছিল না। হিস্ট্রি খুললাম। তাহলে কিছু ভিডিও দেখলাম, কিছু ঠিক যেমন আমি রাতে দেখেছিলাম, কিন্তু তাদের মধ্যে কোনো জোড়াজড়ি বা অশ্লীল কথা ছিল না। সবগুলিতে কনসেন্ট, সফটনেস এবং ইমোশন ছিল। আমি অবাক হলাম, হয়তো তারা শুধু শারীরিক নয়, আবেগগত সংযোগও চাইছিলেন। সেই দিনই আমি প্রথমবার তাদের জন্য আমার হাতে করে লাঞ্চ বানালাম, একটু বেশি ভালোবাসা দিয়ে। যখন তাদের পরিবেশন করলাম তখন তারা মাথা তুলে আমার দিকে তাকালেন। অনেক দিন পর তাদের চোখে একটু আলো ছিল। নয়না, তুমি খুব ক্লান্ত হয়ে যাও, একটু বিশ্রামও করে নাও, তারা বললেন। আমি হাসলাম, আপনার জন্য যা করি তা ক্লান্তি মনে হয় না। তারা কিছু বললেন না, শুধু একটি দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তাদের মনেও কিছু চলছিল। সেই রাতে আমি নিজেকে প্রশ্ন করলাম, আমি কি তাদের আবার বেঁচে থাকার কারণ দিতে পারি? এবং সেই কারণ কি আমি নিজেই হতে পারি? এই প্রশ্নগুলিতে ঘেরা আমি সেই রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমি রান্নাঘরে চা ফুটাচ্ছিলাম, কিন্তু আমার মন সেখানে ছিল, ওপরের ঘরের দিকে। শ্বশুরজি স্নান করতে গিয়েছিলেন এবং তাদের মোবাইল নিচে টেবিলে রাখা ছিল। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু হাত নিজে থেকেই সেই ফোনের দিকে বাড়ল। ফোন আনলক ছিল। সরাসরি ভিডিও প্লেয়ারে গেলাম এবং সেখানেই কিছু নাম দেখলাম। রোম্যান্টিক স্টোরি, শ্বশুর বউ রোমান্স, বাবা মেয়ের গল্প। এটি দেখে আমার শ্বাস আটকে গেল। 1 সেকেন্ডের জন্য মনে হলো যেন কেউ আমার পেটে কিছু ভারী রেখে গেছে। কিন্তু আশ্চর্য ছিল যে কোনো অশ্লীল বা জোড়াজড়ির দৃশ্য ছিল না। যে ভিডিওগুলি ছিল সেগুলিতে মহিলাকে সম্মান দেওয়া হয়েছিল, তার ইচ্ছা জিজ্ঞাসা করা হয়েছিল। শ্বশুরজি শুধু তাদের অনুভূতির জন্য এটি সব দেখছিলেন, কোনো কামনার জন্য নয়। আমি ফোন বন্ধ করে দিলাম, কিন্তু মাথা এখন প্রশ্নে ভরে গেছে। তারা কি আমার মধ্যেই এটি সব দেখতে শুরু করেছেন? তারা কি আমাকে একজন মহিলা হিসেবে অনুভব করতে শুরু করেছেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন, আমি কি তাদের জন্য কিছু অনুভব করতে শুরু করেছি? সেই সন্ধ্যায় যখন আমি অফিস থেকে ফিরলাম, শ্বশুরজি সব সময়ের মতো টিভির সামনে ছিলেন। আমি গিয়ে তাদের হাত স্পর্শ করলাম। আপনি আজ কিছু খেয়েছেন কি? তারা চমকে না গিয়ে শুধু বললেন, তোমার হাত খুব গরম, সব ঠিক আছে তো? আমি প্রথমবার তাদের চোখে সরাসরি তাকালাম। না, কিছু ঠিক নেই। তারা একটু ঘাবড়ে গেলেন। কি হয়েছে? আমি বললাম, কাল রাতে আমি আপনাকে দেখেছিলাম। ওপরে একদম নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। তাদের মুখ থেকে রক্ত সরে গেল। তারা মৃদু স্বরে বললেন, আমি ক্ষমা চাইছি বেটা। আমি তাদের কথা মাঝেই কেটে দিলাম। আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। এখন তারা আমার চোখে তাকানোর সাহস পাচ্ছিলেন না। আমি আস্তে করে তাদের হাত ধরে বললাম, আপনি মানুষ এবং মানুষের প্রয়োজন আছে। আমি বুঝতে পারি শ্বশুরজি, এবং হয়তো আমি একা নই এখানে যে এই সব অনুভব করছি। তারা চমকে আমার দিকে তাকালেন। আমি হেসে বললাম, আমরা দুজনেই একা। আমরা কি একে অপরের সহায় হতে পারি না? এক মুহূর্তের জন্য তারা সম্পূর্ণ নীরব হয়ে গেলেন। তারপর খুব মৃদু কণ্ঠে বললেন, নয়না, এই পথ খুব কঠিন। লোকেরা কি বলবে? আমি তাদের আঙুল আরও শক্ত করে ধরে বললাম, লোকেদের বাঁচতে হবে না, আমাদের বাঁচতে হবে। সেই সন্ধ্যায় যখন আমি তাদের হাত ধরলাম তখন তারা ঝটকা করে সরিয়ে নিলেন না, বরং কয়েক সেকেন্ডের জন্য থেমে গেলেন। তাদের হাতের তাপ আমার আঙুলের সাথে কথা বলছিল। আমার ঠোঁটে হালকা হাসি ছিল, কিন্তু হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। তারা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু শব্দ যেন গলায় আটকে গেল। আমি আস্তে করে বললাম, সত্যি বলুন, যখন সেই দিন আপনি আমাকে প্রথমবার শাড়িতে দেখেছিলেন তখন কি আপনার কিছু অনুভূতি হয়েছিল? তিনি চোখ নিচু করলেন, তারপর খুব ধীরে বললেন, প্রতিদিন নয়না, প্রতিদিন। আমি নিজেকে থামাই, কারণ তুমি আমার ছেলের। আমি তাদের মুখ আমার হাতের তালুতে নিলাম। আমি এখন শুধু কারো বিধবা নই, আমিও একজন মানুষ, একজন নারী, আর এখন আমি শুধু একা থাকতে চাই না। তিনি আমার চোখে তাকিয়ে কিছু খুঁজছিলেন, হয়তো অনুমতি, হয়তো ক্ষমা। আমি এগিয়ে গিয়ে তার হাত আমার পেটের ওপর রাখলাম। এখানে এখানে এখন কোনো বোঝা নেই। এখন যাই হোক তা নিজের ইচ্ছায় হবে। তিনি কম কম পেয়ে গেলেন। নয়না, তুমি।
আমি আবার তার কথা কেটে দিলাম। এখন তুমি নও, শুধু আমরা। আমি প্রথমবার তার বুকের সাথে লেগে আমার মনের সব বোঝা ঝেড়ে ফেললাম। রাত 11:30 বাজে, বাড়ির লাইট নিভে গিয়েছিল। আমরা দুজন নিঃশব্দে নিজ নিজ ঘরে ছিলাম, কিন্তু ঘুম ছিল না আমার না তার। কিছুক্ষণ পর ওপরে থেকে তার পায়ের শব্দ এলো। দরজা খুলল না, শুধু একটু টোকা। আমি দরজা খুললাম। তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, একটি সাদা কুর্তা, চপ্পল ছাড়া, যেন কিছু বলতে এসেছেন আর পথে ভুলে গেছেন। আমি কিছু না জিজ্ঞাসা করে তাকে ভিতরে রাখলাম। ঘরে শুধু একটি ছোট নাইট লাইট চলছিল। আমি ধীরে জিজ্ঞাসা করলাম, চা বানাই? তিনি বললেন, আজ কিছু অন্য চাই, গরম, আত্মীয়তার। আমি উত্তর না দিয়ে তার আঙুল ধরে তাকে বিছানার দিকে নিয়ে গেলাম। তার হাত কাঁপছিল। আমি বললাম, ভয় পাবেন না। আমি চাই আজ আপনি শুধু নিজের জন্য বাঁচুন। আমি তার মুখে হাত বুলালাম। বুড়ো ভাঁজে এক ব্যথা ছিল, একাকিত্বের, অপরাধবোধের আর কোথাও লুকিয়ে থাকা আশার। আমি তাকে আমার দিকে টেনে নিলাম। প্রথমবার আমাদের শ্বাস একে অপরকে অনুভব করছিল। তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে থেমে গেল। তারপর বললেন, নয়না, যদি আমি পথভ্রষ্ট হই? আমি চোখ বন্ধ করে বললাম, পথভ্রষ্ট হওয়াও মাঝে মাঝে প্রয়োজন, জীবন আবার অনুভূত হয়। ঘরটি ছোট ছিল। দেয়ালে অর্ধেক জ্বলা বাল্বের হালকা হলুদ আলো ছিল, যা সবকিছুকে নরম করে দিচ্ছিল। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু আমাদের ভিতরে অনেক শোরগোল হচ্ছিল। শ্বশুরজি আমার সামনে দাঁড়িয়েছিলেন। তার চোখে সংকোচ ছিল, কিন্তু হাতে এক অজানা অস্থিরতা। আমি ধীরে তার কুর্তার বোতামে আঙুল রাখলাম। যদি আপনি চান, না বলতে পারেন। তিনি কিছু বললেন না, শুধু একটি নিঃশ্বাস ফেললেন এবং চোখ বন্ধ করলেন। প্রথম বোতাম খুলল, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। তার বুকের কুচকানো ত্বক আমার সামনে ছিল, কিন্তু তাতে দুর্বলতা ছিল না, তাতে একাকিত্বের গল্প লুকিয়েছিল। আমি হালকা করে আমার হাত তার বুকের ওপর রাখলাম। তিনি কেঁপে উঠলেন। আপনি কাঁপছেন? আমি ধীরে বললাম। তিনি ধীরে আমার হাত ধরে বললেন, তোমার কাছে আসা কি গুনহা নয়? আমি তার চোখে তাকিয়ে উত্তর দিলাম, তাহলে হ্যাঁ, যদি ভালো। আমি এই গুণা প্রতি রাত করতে চাই। আমি আমার শাড়ির পিন খুলে দিলাম। কাঁধ খুলে গেল, আর তার হাত নিজে থেকেই সেখানে গিয়ে ঠেকল। তার বুড়ো আঙুল আমার গলার রেখা স্পর্শ করল। তোমার গন্ধ, তিনি ধীরে বললেন। অনেক দিন পর কোনো মানুষের গন্ধ অনুভব করছি। এখন তার ঠোঁট আমার গলায়। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে তিনি আমার ত্বক অনুভব করছিলেন, যেন আমার একাকিত্বের প্রতিটি কোণ থেকে পান করতে চাইছেন। আমি তার পিঠে হাত বুলালাম, পাতলা, বাঁকা, কিন্তু শক্তিশালী। আপনার বোঝা এখন আমার, আমি কানে বললাম। আমরা বিছানায় এসে গিয়েছিলাম। আমার শাড়ি এখন আমার কোমরে ঝুলছিল, তার কুর্তা অর্ধেক খোলা। শ্বাস একে অপরের মধ্যে জড়িয়ে গিয়েছিল। তিনি আমার সিথি চুম্বন করলেন। তোমার চুল, তোমার হাত, যেন এক সম্পূর্ণ কবিতা। তিনি ফিসফিস করলেন এবং তারপর কিছু না বলে আমার কোমরের কাছে তার হাতের তালু সরালেন। আমি হালকা করে নিঃশ্বাস ফেললাম। তিনি এক মুহূর্ত থামলেন এবং বললেন, ব্যথা দিচ্ছি না তো? আমি বললাম, হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, শুধু একটু ধীরে ধীরে। শ্বশুরজি, আমি চোখ বন্ধ করে বললাম, আপনি যতটা একাকিত্ব দিয়েছেন, এখন ততটাই ভালোবাসা দিন, সব ঠিক হয়ে যাবে। তার আঙুল এখন আমার পিঠে। শাড়ি সরে গিয়েছিল, আর তিনি আমাকে স্পর্শ করছিলেন, যেন কেউ তার ভাঙা স্বপ্ন ধীরে ধীরে জুড়ে দিচ্ছে। রাত স্থির হয়ে গিয়েছিল, আর আমরা দুজন ভাসছিলাম মুহূর্তের উষ্ণতায়, শ্বাসের সীমানায়। কোনো তাড়া ছিল না, কোনো ভয় ছিল না, শুধু দুটি দেহ আর দুটি অসম্পূর্ণ আত্মা একে অপরের মধ্যে গলে যাচ্ছিল। সকাল 4:30 বাজে। আমি তার বুকের ওপর মাথা রেখে শুয়েছিলাম। তিনি আমার চুল স্পর্শ করছিলেন। এখন তুমি কি বলবে? তিনি জিজ্ঞাসা করলেন। আমি হালকা হাসি দিয়ে বললাম, যাই বলি না কেন, আমি এখন আর একা বলে পরিচিত হব না। সকালের হালকা রোদ্দুর জানালায় ছড়িয়ে বিছানায় এসে পড়ছিল। ঘরে তখনও গরম ভাব ছিল, সেই গরম ভাব যা এক রাতে দুটি অসম্পূর্ণ জীবনকে সম্পূর্ণ করে দিয়েছিল। নায়না তার বুকের ওপর মাথা রেখেছিল, আর তিনি তার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছিলেন। কেউ কিছু বলছিল না, কারণ যা বলার ছিল তা সবই নীরবতায় বলা হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর তিনি আস্তে করে বললেন, আমি এই জীবনে অনেক কিছু হারিয়েছি,
কিন্তু এখন মনে হচ্ছে হয়তো শেষ পর্যন্ত কিছু পেয়েও থাকতে পারি। নায়না হেসে বলল, আমরা একে অপরের মধ্যে সেই অংশটি পেয়েছি যা আমরা নিজেদের মধ্যে হারিয়ে ফেলেছিলাম। তারপর দুজনেই একে অপরের চোখে তাকিয়ে শুধু এতটুকু বলল, এখন আমরা অসম্পূর্ণ নই, এখন আমরা শুধু আমরা। বাইরে পৃথিবী তখনও সেখানেই ছিল, গোলমাল, মানুষ, কথাবার্তা। কিন্তু তাদের ঘরে ছিল একটি নতুন সকাল, যেখানে কোনো সম্পর্ক নামের মুখাপেক্ষী ছিল না, ছিল শুধু অনুভূতির। কখনো কখনো সম্পর্ক সমাজ থেকে নয়, প্রয়োজন থেকে জন্ম নেয়, এবং তা কোনো নামে নয়, শুধু একটি স্পর্শে সম্পূর্ণ হয়ে যায়। যদি আমার গল্প তোমার মধ্যে কিছু জাগিয়ে তোলে, তাহলে এমনি চুপচাপ দেখো না, একটি তীব্র লাইক দিয়ে দাও, সাবস্ক্রাইব এমনভাবে চাপ দাও যেন আমাকে স্পর্শ করছো। আর হ্যাঁ, যদি শেয়ার করতে ভুলে যাও, তাহলে এই গল্পটি তাদের কাছে পৌঁছাবে না যাদের এটি সবচেয়ে বেশি প্রয়োজন। তাই দ্রুত শেয়ারও করে দাও। দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।